তুষারের পরিচিতি কম বাংলাদেশে। কালকে যদি সে এমপি হয়, এক টাকা চুরি করা ছাড়া তার এমপি হওয়ার দরকারটা কি? বাংলাদেশের 300 এমপির ভিতরে 50টা এমপিরে মানুষে চেনে, 250 এমপিরে চেনেই না। রাজ্জাক ভাইয়ের কথা অনুযায়ী কথা বলেন যে অন্তর্বর্তী সরকারের অন্তর্বর্তী সংবিধান, দ্বিমত নাই। হ্যাঁ, তো ওই কথাই আমি উত্তরটা খালি দেই যে নির্বাচনটা ওইভাবেই হচ্ছে। উনি বলছেন তাই হচ্ছে। আমি বলতে হবে না, এটা তো নির্বাচন কমিশন বলবে। সিইসি রাজ্জাক ভাই যেটা বলবেন ওটাই আইন। না না, এই যে তামাশা করেন না। যদি সাহেব সরে যায় তাহলে তো আমার আমসালা দুটো যাবে। এই বাঙালি জাতির সবচেয়ে বড় সমস্যা কোথায় গিয়ে দাঁড়িয়েছে জানেন? যারা প্রশ্ন করে তাদেরকে তারা পছন্দ করে, আর যারা জি হুজুর বলে ডাইনে বামে মাথা নাড়ে তাদেরকে তারা পছন্দ করে। সিইসি পারলে কালকে সকালে রাজ্জাকিকে চ্যালেঞ্জ করে বলুক, আপনি এমপি হয়ে কি করবেন? তুষারের পরিচিতি কম বাংলাদেশে। বাংলাদেশ না, বাংলাদেশে আমেরিকা ইউরোপ কে না চেনে তাকে। কালকে যদি সে এমপি হয়, আমি তর্কের খাতিরে বলছি, আমি তাকে আমার সামনে এক্সাম্পল দিচ্ছি, এক টাকা চুরি করা ছাড়া তার এমপি হওয়ার দরকারটা কি? আপনি নেম এন্ড ফেমের দিকে আসেন। এমপি হলে টাকা চুরি করতে হবে কেন? আরে করমুক্ত গাড়ি গপ্প মাইরো না, করমুক্ত গাড়ি কিনে লইবে না কিনা, ঠিক আছে? করমুক্ত একটা গাড়ি, ঠিক আছে, বুঝলাম। এখানে কি আমরা থাকি? অনেস্টলি এই দেশের মানুষ আমরা এখানে থাকি না। তাইলে আমাদের এমপি হইতে হবে। ওই যে খাই খাই বলতেছে, এমপি হতে হবে। নেম অ্যান্ড ফেমের যদি বাংলাদেশের 300 এমপির ভিতরে 50টা এমপিরে মানুষে চেনে, 250 এমপিরে চেনেই না, তার এলাকার লোকজন ছাড়া। মানে সেলিব্রিটি না সে, তাকে রাস্তায় হাঁটলে কেউ চিনবে না। 50 জনরা চেনে, কারণ এর ভিতরে তো 20 জন মিনিস্টার থাকে, আর বাকি বিভিন্ন কমিটি হয়, সেটার প্রধান থাকায় টিভিতে ছবি টবি দেখে। সুতরাং আপনার বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি, আর ক্ষমতা কেন্দ্রিক মানে হচ্ছে এখানে টাকার খেলা। কারণ আপনি ইনভেস্টমেন্টটা চিন্তা করেন, আই এম নট এ ম্যাড যে আমি 25 কোটি টাকা ব্যয় করে নির্বাচন করব। হ্যাঁ, যারা করে, যারা কোটি কোটি শশ কোটি টাকার মালিক আছে, তাদেরকে ডাইকে নিয়ে দেয়, কারণ তারা দেশটাকে কন্ট্রোল করে। তারা হইলো ইয়ের কি বলে এটারে, আপনি বিজনেস জগতে যদি আসেন, কর্পোরেট। তারা বহু লোক আছে মন্ত্রী এমপি হয় না, তারা মন্ত্রী এমপি বানায়, তাদেরকে ফান্ডিং করে বানায়। কিন্তু অন্য যারা করে, নিজের টাকা ইনকাম করে, মানে টাকা ইনভেস্ট করে যখন এমপি হয়, আবার যখন ক্ষমতায় যাবে তখন আর্ন করবে। তাহলে ভাই এত সহজ না টাকাটা। আমরা তো নিজের টাকা রোজগার করে জিনিসপত্র কিনে ক্যাশ টাকা গুনে দিতে বহুত কষ্ট হয়। সেজন্য বললাম, এই যে থিওরিটা আসছে, এই যে চিন্তা ভাবনাটা আসছে, এটা হইলো আপনার ক্ষমতার রাজনীতি। ক্ষমতার কাছাকাছি যেতে হবে, ক্ষমতার কাছে গেলে আপনি এনশিওর্ড। আপনি যত দল দেখেন, যে দল যত বেশি বড়, যে দলের সমর্থক যত বেশি বড়, আপনি নিশ্চিত থাকেন সেই দলের বেকারের সংখ্যা তত বড়, তত বেশি। তো বেকার রাজনীতিবিদরা প্রতিষ্ঠিত হয় কেমনে? আমরা বহু রাজনীতিবিদের কাহিনী শুনি, টকশোতে না ইনকাম টিনকাম দেখানো হয়, জিজ্ঞেস করা হয়, চার্জ করা হয়, যাকে নরম পায়, যার কিন্তু একটা হেভি ওয়েট, কেউ রে ডাইকাই নেই, ইন্টারভিউ নেওয়ার ক্ষমতাই নেই বাংলাদেশে যে ভাই আপনি ইন্টারভিউ দেন, আপনার সোর্স অফ ইনকাম কি, হোয়াট ইজ ইউর বিজনেস। সুতরাং আমি সেই জন্য বললাম, আপনি আরেকটা জায়গায় আসেন, আপনি দেখবেন যে আমি একটা জায়গায়, ও মেডিকেল কলেজে ভর্তি হয়েছে, সে মেডিকেল কলেজে ভর্তি হওয়ার সময় ফর্ম ফিল আপ করতে হয়, প্রতিটা দফায় আপনাকে লিখতে হবে হ্যাঁ না, প্রযোজ্য নয়, এইটা সেইটা, আগ্রুম বাগ্রুম। আমার দেশে বহু লোকের নমিনেশন পেপার আমার টিভিতে প্রদর্শন হয়েছে, আলাপ আলোচনা চলতেছে, অনেক কলাম খালি রাখার পর নমিনেশন পেপার বৈধ হয়েছে। কিভাবে এই বৈধতাটা কেন হইল? কোনো ঘর খালি থাকতে পারবে না, আপনাকে লিখতেই হবে। আপনি লেখেননি, আমি কারো নাম বলতে চাই না, কেন হবে এটা? এই যদি হয়, সেই লোক যখন ক্ষমতায় যায় রাষ্ট্র পরিচালনা করবে, আপনি তো শুভঙ্করের ফাঁকি দিয়ে আসছেন, আপনি আইন মানেননি, আপনি এসে আইন করে বলবেন তুষার তোমাকে আইন মানতে হবে, নাহলে ইউল বি কনভিক্টেড। নো, হবে না। এই দেশ আপনি ঠিক করতে পারবেন না। ইউ মাস্ট পে রেসপেক্ট টু ল। আপনি ল মানবেন না, আপনি আমাকে দিয়ে আইন মানাবেন, এটা হয় না। আমি আরও বলতেছি আপনাকে যে আমরা যাচ্ছি কোথায়। আপনি প্রতিবার নির্বাচনের তফসিল দেয়, তফসিল দেওয়ার আগে কী বলে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বা বাংলাদেশের যে সংবিধানের এত নম্বর অনুচ্ছেদ মোতাবেক আমি নির্বাচনী তফসিল ঘোষণা করছি। আমি নিশ্চিত করে বলে দিয়েছি, আবার রিপ্লে করে দেখেন, এবার যে তফসিল ঘোষণা করছে, আমি নির্বাচনের তফসিল ঘোষণা করতেছি, এইভাবে অমুক দিন জমা দিবেন নমিনেশন, অমুক দিন বাছাই। কোন আইনে? আপনি নির্বাচনটা দিলেন কোন আইনে? জাতিকে জানান। এটা কি তামাশা নাকি? এটা তো রাষ্ট্র। আপনি চিঠি লিখে একটা ঘোষণা করে দিয়ে আপনি নির্বাচন, হু আর ইউ, বাই হোম ইউ আর অথরাইজড, আন্ডার হুইচ ল ইউ হ্যাভ ডিক্লেয়ার্ড দিস ইলেকশন, এই যে কি বলে শিডিউল,
আমি চ্যালেঞ্জ করলাম জাতিকে, আপনাকে বলতে হবে। যদি বলেন যে ভুলে, বাংলাদেশ সব হয় যে আমি ভুলে বলি নেই ওই দিন, তবে এখন বলেন তো এই যে জিনিসটা, এই যে শুভঙ্করের ফাঁকি দিয়ে আপনি রওনা দিচ্ছেন, একটা জাতি একদম নির্বিঘ্নে চলে, শুধুই ক্ষমতার লোভ, তাই কারো প্রতিবাদ নাই, কেউ লয়ের প্রতি রেসপেক্ট নাই। কারণ আপনি যখনই এমপি হবেন, ইউ বিলিভ ইট অর নট, ইট ইজ বাংলাদেশ, আপনি সব আইনের ঊর্ধ্বে। তো এই জন্য আমি বলতেছি, আপনি সব করতেছেন বেআইনি। আপনি নির্বাচনের তফসিল দিলেন কোন আইনে আপনার জানা নাই। আপনি একই দিনে গণভোটে ভাঙিয়ে দিলেন কোন আইনে আপনার জানা নাই। আপনি নমিনেশন পেপার জমা দিলেন, আপনি কলাম খালি রাখছেন, কোনো প্রতিবাদ নাই। আপনি আয়ের উৎস কি তুষার রেডাইকে জিজ্ঞেস করে ইন্টারভিউতে, কিন্তু তুষারের চেয়ে যারা মোটা বেটা তা করে আপনি ডাকেন না, আপনি জিজ্ঞেস করতে পারেন না। এই যে বিষয়গুলো, এত অনিয়মের ভিতর থেকে আপনি নিয়ম আশা করেন, এটা কি তামাশা নাকি? এটা কি রাষ্ট্র? তো দেশটাকে আগে রাষ্ট্র বানান। এখন পর্যন্ত যেই প্রশাসন পতিত সরকারকে সমর্থন করে, সেই প্রশাসন তো অন্তত এনসিপি নেতৃত্বে যে জোট আছে তাকে কোঅপারেট করবে না। তাহলে আপনি নির্বাচন সুষ্ঠুভাবে নিশ্চিত কিভাবে হন? কারণ সব বেআইনি হইতেছে, এটাও বেআইনি। এবং আমি মনে করি এটাই আইন। আপনি বাংলাদেশ এখন সেই জায়গায় আছে, বেআইনটাই আইন। নির্বাচন সুষ্ঠু হবে কিনা এটা নিয়ে তো সংশয় আছে। একটু আগে রাজ্জাকে ভাই সংশয় প্রকাশ করলেন। শুধু একটা বিষয় রাজ্জাকে ভাইকে একটু মনে করিয়ে দিই। রাজ্জাক ভাই একসময় বলেছিলেন যে বিরোধিতা করেন না, বিরোধিতা করছি না, একসময় বলেছিলেন যে ডক্টর ইউনূসের কথাই সংবিধান। হ্যাঁ, তাইলে ওই কথা অনুযায়ী, মানে রাজ্জাকে ভাইয়ের কথা অনুযায়ী, তাহলে আরেকটু কথা বলেন যে অন্তর্বর্তী সরকারের অন্তর্বর্তী সংবিধান। হ্যাঁ, তো ওই কথাই আমি উত্তরটা খালি দেই যে নির্বাচনটা ওইভাবেই হচ্ছে। উনি বলছেন তাই হচ্ছে। আমি বলতে হবে না, এটা তো নির্বাচন কমিশন বলবে। অন্তর্বর্তী সংবিধান অনুযায়ী উনি বলেছিলেন আর কি, অন্তর্বর্তীকালীন সংবিধান মোতাবেক আমি নির্বাচনের তফসিল বলুক না। এখন যেটাই হোক, মানে ঘটনাটা হচ্ছে এটাই যে বললে বৈধতা পায়, কিন্তু মূল কথা হচ্ছে রাজ্জাক ভাই যেটা বলবেন ওটাই আইন। না না, এই যে তামাশা করেন না, আমি সেটা বলি নাই। তবে এই কথা একদম ভুল। মোমেন সাহেবের সাথে আমার জীবনে দেখাও হয় নাই। উনি বলে দিল যে আমার সাথে নেই ঘনিষ্ঠতা আছে। জিনিসটা আমার কাছে মজার লেগেছে। অনেক উদাহরণ দিয়েছেন, অনেক প্রশংসা করেছেন, কিন্তু একটা ব্যাপার চিন্তা করেন যে মোমেন সাহেব চলে গেছেন, তো চলে তো গিয়েছেন, ভালো কথা। আমি দেখলাম যে তার একটা আমূল পরিবর্তন হয়েছে। যতদিন মন্ত্রী ছিলেন, সত্য কথা বলতে আমার ধারণা ছিল ওনার অনেক সুন্দর কেশ বাহার আছে। আমি দেখলাম ওনার চুল নাই, দেখলাম অনেক না, ফ্রেঞ্চ কাট না, ভালোই দাড়িটা সুন্দর, ভালোই লাগছে, খারাপ লাগে। তো রাজনীতিবিদরা না এরকমই করেন, ক্ষমতায় থাকলে একরকম চেহারা, ক্ষমতা না থাকলে আরেক চেহারা তারা আবির্ভূত হন। আবার ধরেন আমরা দেখেছিলাম যে তরুণদের রাজনৈতিক দলে নির্বাচনের আগে তারা ভিন্ন ভিন্ন পোশাক আশাক পরেন। আমি দেখলাম যে সারোয়ার তুষার থেকে শুরু করে নাসিরুদ্দিন পাটোয়ারি সবাই মাথায় টুপি দিয়ে একটা ইসলামী লেবাস ধারণ করেছেন। আল্লাহ মালুম, এটা আল্লাহ জানেন কার মনে কি আছে। কিন্তু আমি মোমেন সাহেবটা দেখে বেশ অবাক হয়েছি। কারণ মানে পতন তো অনেক ধরনের হয়, আমাদের মতো লোক যাদের বয়স বাড়ছে কিছু কেশের পতন হয়, তাই না? কিন্তু আমি দেখলাম যে ওনারও হলো, এবং ওনার হয়তো আগেই ছিল। কেন এই রসিকতাটা করছি? এই রসিকতাটা এই জন্য করছি যে আপনি যে আমাকে প্রশ্ন করলেন যে নির্বাচন ঠিক মতো হবে কিনা, নির্বাচন ঠিক মতো হবে কিনা এই প্রশ্নটি জাগিয়ে দিয়েছে এই সরকারের ভেতরে কিছু মানুষ। আমরা মনে আছে একজন উপদেষ্টা বলেছিলেন 54 বছর আপনারা কি করেছেন, তখন লোকে ভেবেছে এরা আরো থাকতে চায়। আবার আমরা এটাও শুনেছি 15 বছর 50 বছরও নাকি লোকে চাইছে এই সরকার থাকুক। তখনও মানুষের মনে একটা ধারণা জন্মেছে যে ওনারা তো তাহলে থাকতে চায়। তারপরে এই কিছুদিন আগে আমরা লক্ষ্য করলাম যে প্রেস সচিব বলেছেন যে মার্চ মাসে প্রধান উপদেষ্টা জাপানে যাবেন বেড়াতে। মার্চ মাসে তো ওনার প্রধান উপদেষ্টা থাকার কথা না। মার্চ মাসে নতুন নোবেল লরিয়েট, গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা, গ্রামীণ ফোনের অন্যতম, গ্রামীণ টেলিকমের মাধ্যমে অন্যতম অংশীদার, পৃথিবীব্যাপী স্বনামধন্য আমাদের অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টার জাপান যাওয়ার কথা। কিন্তু উনি বলেছেন যে উনি জাপান যাবেন, বা কোথায় যেন যাবেন, জাপান বা কোনো বিদেশে যাবেন। আমি এক্স্যাক্টলি জাপান বলেছিলেন, জাপানের জাপানে। হ্যাঁ, তো উনি এখন এটা ঘোষণা দিচ্ছেন। উনি নিজেই তো তখন প্রধান উপদেষ্টা প্রেস সচিব থাকার কথা না, তাহলে মার্চ মাসের শিডিউল উনি এখন কেন দিচ্ছেন? তাহলে মানুষের মনে একটা ধ্যান ধারণা জন্মাতে থাকে যে যাবে নাকি যাবে না, হবে নাকি হবে না। তারপরে একটা বক্তব্য এসেছে যে আওয়ামী লীগ যদি ক্ষমা চায় বা চাইতো তাহলে তো রিকনসিলিয়েশনের একটা সুযোগ ছিল। ক্ষমা চাওয়ার জন্য কি কোনো কর্তৃপক্ষ তৈরি করা হয়েছিল? কোথায় গিয়ে ক্ষমা চাইতো? কোন জায়গাতে গিয়ে চাইতো? কোনো ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন ঘোষণা করে কাউকে ক্ষমা চাওয়ার সুযোগ দেওয়া হয়েছিল? যাদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে তারা কি ক্ষমা চাইলে ক্ষমা পাবে? তাহলে এরকম একটা কথা বললেও কিন্তু মানুষের মনে এক ধরনের অদ্ভুত ধারণা
তৈরি হতে থাকে, তাহলে কি ক্ষমা করার একটা লক্ষণ দেখা দিল? তো এরকম মানুষের মনে হাজারো দ্বিধাদ্বন্দ্ব। তারপরে ধরেন বলা হলো যে তরুণরা ওয়েল প্ল্যান্ড এবং তারা একটা রাজনৈতিক দল করেছে এবং তারা অনেকে পাশও করবে এবং তাদের মধ্যে থেকে কেউ মন্ত্রীও হতে পারে। কে পাশ করবে আর কে ফেল করবে, অনেকে পাশ করবে না অল্পে পাশ করবে, আপনি কি করে বলতে পারেন? আর শুধু অনেকে পাশ করবে, শুধু তরুণদের তো দাঁড়িয়েছেই ধরেন জামাতের কাছ থেকে সিট নিয়ে মনে করেন 30টা, ধরেন 40টা, 40 জনের 40 জনই জিতবে তরুণরা। তো 40 জনের মধ্যে অনেকে জিতলে কত পার্সেন্ট জিতলে অনেক হবে? 4 জন, 16 জন, 32 জন ধরেন জিতলো, আবার মন্ত্রীও হবে, এটাও বলেছেন। তার মানে কি? তার মানে এটা ওয়ান কাইন্ড অফ সফট ইনস্ট্রাকশন, যে যদি জিতে তবে মন্ত্রী বানাইও, অথবা জিতলে পরে কিন্তু মন্ত্রী হইব, সবাইকে জানাই দিল। তাতে করে কি করা হলো? প্রার্থীর সাথে প্রার্থীর পার্থক্য তৈরি করা হলো। আমি দেখলাম শারমিন মুর্শিদ, কুসুম শিকদার এবং তাসনিম যারা একটা সচেতনতামূলক গানে অংশ নিচ্ছেন, এই গানটা যদি গণমাধ্যমে প্রচারিত হয় ইলেকশনকালীন সময়ে, তাহলে কি এইখানে একজন প্রার্থী অতিরিক্ত সুবিধা পাবেন না? এবং তার পাশে একজন উপদেষ্টা দাঁড়িয়ে আছেন, এটা ঘন ঘন লোকে দেখবে না? এই উপদেষ্টা কি অন্য দলের নারী প্রার্থীকে এখানে ডেকেছেন, কিংবা অন্য কোনো স্বতন্ত্র নারী প্রার্থীকে এখানে ডেকেছেন? ডাকেন নাই। এগুলা সবই তো হচ্ছে নিরপেক্ষ অবস্থানের লঙ্ঘন। আমাদের মধ্যে কোনো শত্রুতা নাই, বাইরে তারা শত্রুতা তৈরি করে। হ্যাঁ, যেমন ধরেন জোটের নির্বাচন হচ্ছে, আপনি যদি আদর্শগতভাবে চিন্তা করেন, জোট হইতে পারে আফটার ইলেকশন, নট বিফোর ইলেকশন। এক্স্যাক্টলি। তার খাইচ্যত একটা, আমার খাইচ্যত একটা। একদম ঠিক। খাইচ্যত কইলে মাক করে, যাতে মানুষে বুঝে তার খাইচ্যত একরকম, আমার খাইচ্যত একরকম। কারণ ইলেকশনের আগে কইতেছি যে তুমি আইসা পড়ো ভাই আমার দলে, মানে আমার কাছে আসো, জোট করি, আর আমার লোকগুলারে বলতেছি যে ওরে ভোট দিও। তো এই লোকগুলো তো সব আমার খাইচ্যতের, আমি 30 বছর ধরে গইরে তুলছি আমার খাইচ্যতের, ওরা বৈশা রয়েছে আমার খাইচ্যতের লোকেরা ভোট দিবে না দিয়ে ও যখন বলবো আমি তো দলীয়ভাবে তার গণতান্ত্রিক অধিকার হরণ করলাম। একদম ঠিক। এটা কোন পদের গণতন্ত্র? 1, 2, আবার আমার দলের মার্কাও দিচ্ছি, মানে কত রকম সাবোটাজ। আবার দলের মার্কা যারা দিচ্ছি না তারা ডাইকে এনে বলতেছি তুষার ভাই দাঁড়ান আপনি, নো প্রবলেম, আমার লোক আপনাকে ভোট দিবে। কোনোটাই গণতন্ত্রে পড়ে না। 3 নম্বর, একটা পার্টির রেজিস্ট্রেশন পাইতে জান বাইরে হয়ে যায়, জান কালা হয়ে যায়। সেই পার্টির রেজিস্ট্রেশন পার্টির একটা লাথি মেরে এসে তুষারের দলে যোগ দিছে, ভাই আপনি বড় দল, আমারে আপনার মার্কা দেন। এটা কোন আইডিওলজি? আপনি তো আপনার দলের আদর্শ বিকিয়ে দিয়ে আসছেন, আপনাকে তো বিশ্বাস করার কোনো কারণ নাই। ইউ আর নট ট্রাস্টেড। কারণ আপনি তো এই আইডিওলজিটা জনগণকে দীর্ঘদিন বুঝাইছেন, সেটাই ঘরে বসে বুঝান, বাজারে বসে বুঝান, আর 5 জনের বুঝান। সেই 5টা লোক তো বলবে যে এই লোকটার তো কোনো আদর্শ নাই। এটা কোনো গণতান্ত্রিক প্রক্রিয়া না। নির্বাচনের নামে আপনি গণতন্ত্র বলবেন, গণতন্ত্র উদ্ধারের জন্য নির্বাচন দরকার, কিন্তু নির্বাচনের আগে যে 2টা ব্যাপার রয়ে গেছে অন্তত দৃশ্যমান, 5,000 না 5,500 অস্ত্র নাকি লুট হয়েছে, তারপরে আপনার অস্ত্র লুট হয়েছে। তো অস্ত্র যদি লুট হয়, সেই অস্ত্রটা উদ্ধার হয় নাই, আমরা সবাই ব্লেম গেম দেই। রিটও করা হয়েছে যে অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত। যাই হোক, রিটে যে মনে করেন রিটে যদি অ্যাবসলিউট করে দেয় রুলটা, হ্যাঁ অস্ত্র উদ্ধার করার জন্য ডাইরেকশন দিলাম, অস্ত্র উদ্ধার করবে কে? ওই মাঠের সেই পুলিশ, ওই মাঠের সেই আর্মি। কথার কথা বলছি। এখন সবাই আমরা বলি সরকার ব্যর্থ, আমি তর্কের খাতিরে ধরে নিলাম সরকার ব্যর্থ, কিন্তু ব্যর্থতারা খালি ডাইরেক্ট ব্লেম না দিয়ে অন্তত একবার সরকারের সাথে গিয়ে বসেন না ওপেন, যে প্রফেসর ইউনূস সাহেব, আমি ওই পার্টির লোক, তুষার ভাই আমরা এই পার্টির লোক, আপনারা জানতে চাই কি অস্ত্রগুলো উদ্ধার হলো না কেন? আপনি কি নির্দেশ দেন নাই, নাকি আপনি নির্দেশ দিয়েছেন কিন্তু আপনার নির্দেশটা মানে নাই? ওপেন করেন, চ্যালেঞ্জ করলাম। এটা যদি না বলেন তার মানে ব্লেম গেম চলতেছে। হয় ইউনূস সাহেব ডাইরেকশন দিচ্ছে, তার প্রশাসন শোনে না, আর নয়তো ইউনূস সাহেব ডাইরেকশন দেন নাই। কিন্তু আপনারা যারা জিজ্ঞেস করেন না, আপনারা কি ব্লেম গেম দিয়ে রাজনীতি করবেন? এটা তো হয় না কি ভাই তুষার ভাই? এই ব্লেম গেম হয় না। আমার তো অধিকার আছে, তুষার সাহেব হইলো আইজিপি, আমার তো তারা জিজ্ঞেস করার অধিকার আছে, আচ্ছা আইজিপি সাহেব এটা হচ্ছে না কেন? ওই জায়গায় গরম পানি মারেন, এই জায়গায় ঠান্ডা পানি মারেন, কি কারণে? আপনার কি সরকারের কেউ বলছে, হোম মিনিস্টার, নাকি আপনার মন মতো চলছেন? তাহলে তার একটা জবাব দিতে হবে। আমরা ব্লেম গেম খেলতেছি, এই চিটপাটের রাজনীতি চলবে না। ওই দিক থেকে তো আপনি বিগত সরকারের বলতে হয় ভালো, ডাইরেক্ট কইতো এইটা করো, এটা পিঠে ধ্বংস কর, এটা ঠিক কর। আপনি তো স্বচ্ছতা লাগবে রে ভাই। স্বচ্ছতা মানে সরলীকরণ, কিছু সত্য কথা বলা। এখানে টোটাল ব্লেম গেম চলতেছে। এর ব্লেম দেয়, ও এর ব্লেম দেয়, ঘুরে ফিরে একটা কথা হলো
ইউনূস সাহেবের তাড়াইতে হবে। আমার কাছে বর্তমানে যেটা মনে হয়, আমাদের দেশে এই মুহূর্তে রাজনীতিটার মেইন উদ্দেশ্য, নির্বাচনের যে মেইন উদ্দেশ্য, নির্বাচনের মেইন উদ্দেশ্যের ক্ষেত্রে যদি আপনি যান, তাহলে যেই পরিস্থিতিগুলো বললাম, একটা পরিস্থিতিও নির্বাচনের পক্ষে না আজকে পর্যন্ত। তারপর যখন আমরা নির্বাচন চাই, তখন মনে হয় যে নির্বাচনের চেয়ে গুরুত্বপূর্ণ ইউনূস সাহেবকে অপসারণ করা। অথচ নির্বাচনটা একটা সুষ্ঠু নির্বাচন হইলেই কিন্তু নির্বাচনের ইনসাইড চলে যেতে বাধ্য। আর নয়তো আপনাকে প্রক্রিয়া করতে হবে তাকে সরানোর জন্যে, যদি নির্বাচন ছাড়া হয়। 2 নম্বর আসেন, এই ইউনূস সাহেবের রাখার জন্য আবার কিছু দল আছে, আমরা শুনি, নাম বলবো না কারো, কি তারা নাকি পাওয়ারে না গিয়ে পাওয়ার এনজয় করতেছে, বরং নির্বাচন হয়ে গেলে তারা যদি নির্বাচন থেকে আউট হয়ে যায়, তখন তারা এই এনজয়টা করতে পারবে না। এটাকে যেমন তার দিকের কথা বললাম, সুতরাং ইউনূস সাহেব থাকুক তাদের মতে। আবার যারা মনে করে যে নির্বাচন হইলেই ক্ষমতায় যাবে, তারাও কিন্তু এই সমস্ত বাজে পরিস্থিতিতে নির্বাচনটা চায়, আন্দোলনকে ইউনূস সাহেবরা সরাইতে চায় না। কেননা যদি ইউনূস সাহেব সরে যায়, তাহলে তো আমার আমসালা দুটো যাবে, আমি তো নির্বাচন করে ক্ষমতায় যেতে পারতাম। সুতরাং সেই জন্য ইউনূস সাহেবের বিরুদ্ধে আন্দোলন হওয়াটা কঠিন, আন্দোলন কইরে তারে তাড়ানো কঠিন। এটা যে কঠিন তার প্রমাণ বিগত 17 মাস তাকে কেউ সরাতে পারেনি ওইটা। সুতরাং আপনি সামনে যে আমাদের কপালে কি আছে আমরা ঠিক জানি না। এই বাঙালি জাতির সবচেয়ে বড় সমস্যা কোথায় গিয়ে দাঁড়িয়েছে জানেন? যারা প্রশ্ন করে তাদেরকে তারা পছন্দ করে না, আর যারা জি হুজুর বলে ডাইনে বামে মাথা নাড়ে তাদেরকে তারা পছন্দ করে। এবং এই জায়গা থেকে জি হুজুর সংস্কৃতি শুরু হয়েছে, এবং এই জি হুজুর সংস্কৃতিকে কিছু লোক ভালোবাসতে শুরু করেছে। একটু আগে আপনি অস্ত্র নিয়ে কথা বলছিলেন না? অক্টোবর মাসে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন ইলেকশনের আগেই অধিকাংশ অস্ত্র উদ্ধার হয়ে যাবে। আর ফেব্রুয়ারি মাসে সদ্য প্রাক্তন উপদেষ্টা, যিনি এখন একটা দলের হয়ে নির্বাচনের কমিটি চালাচ্ছেন, মানে নির্বাচন প্রচারণা কমিটি, পরিকল্পনা কমিটি চালাচ্ছেন, সে আসিফ মাহমুদ সজীব ভুইয়া ফেব্রুয়ারি মাসে বলেছিলেন, ছাত্রদেরকে কথা দিয়েছিলেন যে সরকার এমন ব্যবস্থা নেবে যে সমস্ত অবৈধ অস্ত্র অধিকাংশই উদ্ধার হয়ে যাবে। ইত্তেফাকে এটা রিপোর্ট আছে, ছবি সহ। ফেব্রুয়ারি মাসে তিনি এটা বলেছিলেন। এই তো ফেব্রুয়ারি মাসের কথাও টিকে না, অক্টোবর মাসেও কথা টিকে না। কবে এটা উদ্ধার হবে, কতটুকু উদ্ধার হবে? আমরা শুনেছিলাম মন খুলে কথা বলেন, সমালোচনা ইচ্ছা মতো করেন। আমি দেখলাম যে আনিস আলমগীর জেলখানায় নেহারি খাইছে, এটাও নাকি অপরাধ। বাংলাদেশ 5 আগস্টের পর থেকে অন্তর্বর্তীকালীন সরকারের অন্তর্বর্তীকালীন সংবিধান মোতাবেক চলছে। তা না হলে সিইসি পারলে কালকে সকালে রাজ্জাকিকে চ্যালেঞ্জ করে বলুক যে রাজ্জাকি সাহেব, আমি অন্তর্বর্তীকালীন সরকারের অন্তর্বর্তীকালীন সংবিধান মোতাবেক নির্বাচন দেইনি, তখন আপনি বলে দেন আপনি কোন আইন মোতাবেক নির্বাচনটা দিছেন। সুতরাং দেশটা উল্টা নিয়মে চলছে, বেআইনি কায়দায় চলছে। সুতরাং বেআইনটা যখন আইন, সবই তখন বৈধ।